দর্শক, গুলশানে আছেন আমাদের সহকর্মী আহমেদ সরওয়ার। সরাসরি যাচ্ছি সেখানে। সরওয়ার, স্থায়ী কমিটির বৈঠকের বিষয়ে বিস্তারিত আমাদেরকে জানাবেন। কি নেওয়া হলো ব্যবস্থা? আমরা তো জানতে পেরেছি যে আগামীকালকে মানিক মিয়া এভিনিউতে জানাজা হবে এবং তারপরেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশেই তাকে দাফন করা হবে। আপনার কাছে কি খবর আছে জানাবেন। আপনি যেটা জেনেছেন আসলে সেটাই রাষ্ট্রীয়ভাবে যেহেতু সিদ্ধান্ত হয়েছে, কালকে বাদ জোহর দক্ষিণ প্লাজায় জানাজা হবে এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই তাকে দাফন করা হবে। সেই সিদ্ধান্তটাই আসলে যেহেতু রাষ্ট্রভাবে নেওয়া হয়েছে, এখন শুধু দলীয়ভাবে এন্ডোর্সমেন্টের করা, যে দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়ার সেই বিষয়টাই এখানে বসছেন স্থায়ী কমিটির সদস্যরা। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে এই স্থায়ী কমিটির বৈঠক চলছে। এখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির বেশিরভাগ সদস্য এখানে উপস্থিত আছেন। প্রায় 12:30টার দিকে এই বৈঠকের জন্য শুরু হওয়ার কথা ছিল এবং তারপর পরই আসলে শুরু হয়েছে। আমরা এখন পর্যন্ত ভিতর থেকে কোনো খবর পাইনি, কারণ সবাই আসলে বৈঠক নিয়ে ব্যস্ত। আপনি বুঝতেই পারছেন, খালেদা জিয়ার মৃত্যু শুধু দলকে তো কতটা ছুঁয়েছে, সারা দেশকে যেখানে ছুঁয়েছে, সেখানে দলের স্থায়ী কমিটির সদস্য, তার দীর্ঘদিনের সহকর্মী, তার সন্তান, সবাইকে যে কিভাবে ছুঁয়েছে সেটা তো বুঝতেই পারছেন। এই আবেগকে সংবরণ করে দেশ ও জাতি এবং দলের কল্যাণে যে সিদ্ধান্তগুলো নিতে হচ্ছে, কতটা টাফ পরিস্থিতির মধ্যে তাদেরকে যেতে হচ্ছে আপনি বুঝতেই পারছেন। আসলে অন্যান্য স্থায়ী কমিটির বৈঠকের মতো এই বৈঠক না, যেহেতু এখানে আসলে এমন পরিস্থিতিতে পড়তে হবে এমনটা হয়তো তারা ভাবতেও পারেননি। তো যাই হোক, সেই পরিস্থিতি মানিয়ে নিয়ে দেশকে, দলকে এগিয়ে নেওয়ার জন্য যে সিদ্ধান্তগুলো নিতে হচ্ছে সেই সিদ্ধান্ত নিচ্ছেন। আমরা হয়তো কিছুক্ষণ পরে যখন বেরিয়ে আসবে তখন আমাদেরকে ব্রিফ করবেন বলা হয়েছে। আপনাকে যদিও বলে রাখি যে এখানে আসলে খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ শোনার পর এই এভার কেয়ারে যেমন ভিড় করেছে এই দলের বিএনপি চেয়ারপারসনের গুলশানের যে কার্যালয়, সেখানে আসলে প্রচুর মানুষ, দলের নেতাকর্মী, বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সাধারণ উৎসুক জনতা এখানে ভিড় করেছেন। মহিলা দলের নেতৃবৃন্দ তারা দোয়া করছেন রাস্তার পাশে বসে, বিভিন্ন জন বিভিন্নভাবে বিক্ষিপ্তভাবে ঘোরাঘুরি করছেন। এখানে আপনাদের সাথে একটু কথা বলতে, আপনাকে দেখাতে চাই যে আমাদের এখানে যারা বিভিন্ন সময় এবং খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে জড়িত ছিলেন, ড্যাবের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা নেতৃবৃন্দ এখানে আছেন। আমরা একটু কথা বলতে চাই ড্যাবের সেক্রেটারি শাকিল ভাইয়ের সাথে। যে আচ্ছা শাকিল ভাই, আপনি তো খালেদা জিয়াকে আপনি ছাত্র জীবন থেকে আসলে দেখে আসছেন, কেমন দেখেছেন খালেদা জিয়াকে? আর আজকের এই পরিস্থিতি আপনাকে কেমন, মানে কেমন অনুভূতিটা কি? নিশ্চয়ই শোকাবহ পরিস্থিতি, কিন্তু শোককে শক্তিতে রূপান্তরিত করার আপনাদের কি পরিকল্পনা আছে? আমরা সুখাহত। আমাদের রাজনীতি 90 দশকে, 80 দশকে বেগম খালেদা জিয়ার হাত ধরে শুরু। আমার সাথে ম্যাডামের রাজনৈতিকভাবে প্রথম পরিচয় 1985 সালে সিলেট মেডিকেল কলেজে ছাত্র অবস্থায়। সেই থেকে ম্যাডামের সাথে রাজনীতি। উনি একজন গণতন্ত্রের প্রতীক। উনি সংগ্রামী জীবনে উনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে স্বৈরাচারী এরশাদ সরকারের পতন ঘটিয়েছেন, গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে দেশের উন্নয়ন করেছেন এবং সর্বশেষ 17 বছর শেখ হাসিনার স্বৈরাচারী আন্দোলনের বিরুদ্ধে উনি সংগ্রামী ভূমিকা রয়েছেন। আমরা আজ সন্তান হারা, আমাদের মা হারা সন্তানের মতন আমরা আজকে সবাই ছুটে এসেছি। আমরা ওনার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। ওনার আত্মার মাগফিরাত কামনার আল্লাহ যেন ওনাকে জান্নাতের সর্বোচ্চ মুকামে স্থান দেন। আমরা একজন অভিভাবক হারিয়েছি। আগামী দিনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে বাংলাদেশ সূচনা হবে, নতুন বাংলাদেশ, আমাদের দেশ তারেক রহমানের হাত ধরে, সেখানে আমরা ওনার অভাব অনুভব করব। আমরা ওনার আদর্শকে যদি ধারণ করতে পারি, ওনার গণতান্ত্রিক প্রক্রিয়ার যে সংগ্রাম, ত্যাগ, সেটা যদি আমরা সুখকে শক্তিতে পরিণত করতে পারি, ইনশাআল্লাহ আগামী দিনে আমরা এই দেশকে অনেক উন্নতি। যেমনটা বলছিলেন ডক্টর শাকিল, যে আসলে ওনারা যেভাবে ছাত্র জীবন থেকে রাজনীতি করে এসেছেন, সেভাবে এখন এই যে ঘাত প্রতিঘাত পেরিয়ে আজকে যে পর্যায়ে এসেছেন, ওনারা আসলে এভাবেই শোককে শক্তিতে রূপান্তরিত করতে চান। এবং এই খালেদা জিয়ার যে আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শহীদ রাষ্ট্রপতির যে উত্তরাধিকার বহন করে গেছেন, বাংলাদেশের রাজনীতিতে যেভাবে দল মত নির্বিশেষে সবার শ্রদ্ধা প্রাপ্ত হয়ে বা বিএনপিকে একটি পর্যায়ে নিয়ে এসেছেন, তার হাত ধরেই বিএনপি দীর্ঘ স্বৈরাচার বিরুদ্ধে সংগ্রাম করে 9 বছরের সংগ্রাম শেষে রাষ্ট্র ক্ষমতায় এসছে। তারপর আবার ক্ষমতা ছেড়েছেন, ক্ষমতা ছেড়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এনেছেন বাংলাদেশের রাজনীতিতে, যার কারণে যাতে একটি সুন্দরভাবে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর হয়। সেই থেকে বেরিয়ে আবার আওয়ামী লীগের আমলে 15 বছর ফ্যাসিস্টদের যে ক্ষমতা ছিল, সেই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে খালেদা জিয়া তার দলকে নেতৃত্ব দিয়ে গেছেন। সেই নেতৃত্ব দেওয়ার ফাঁক দিয়ে আসলে মাঝখানে
কারাবরণ করে, মিথ্যা মামলায় কারাবরণ করে তিনি অসুস্থ হয়ে যান। সে সময় বিনা চিকিৎসার কারণেই তিনি আসলে ধীরে ধীরে মৃত্যু মুখে পতিত হন। দলের নেতাকর্মীরা বলছেন সে সময় যদি মিথ্যা মামলায় তাকে জেলে যেতে না হতো তাহলে হয়তো তার এই পরিণতি নাও হতে পারতো, আরো সুস্থভাবে হয়তো সবাইকে আসলে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, কিন্তু হয়তো সুস্থভাবে তিনি দুনিয়া ছেড়ে যেতে পারতেন। তারপরেও তার যেই সংগ্রাম, তার যেই গৃহবধূ থেকে রাষ্ট্রনায়ক হয়ে ওঠার যেই আন্দোলন সংগ্রাম, সেইটাকে সেই লিগেসি ধারণ করেই বিএনপি তারা আগামী দিনে চলবে। এবং আপনি জানেন যে কাল মানিক মিয়া অ্যাভিনিউতে তার জানাজা হবে এবং সেখানে দাফন করা হবে। সেই বিষয়ে টোটাল পুরোপুরি প্রস্তুতি নেওয়ার জন্য দলের নেতাকর্মীরা কিভাবে আসবেন, কিভাবে কত কত কিভাবে আসলে এই বিষয়গুলো ব্যবস্থাপনা করা হবে, সবকিছু বিষয় নিয়েই আসলে স্থায়ী কমিটির বৈঠক চলছে। স্থায়ী কমিটির বৈঠক কখন শেষ হবে সেটা আমরা বলতে পারছি না, কারণ একটি ভিন্ন আবহে এবং ভিন্ন পরিবেশে আসলে আজকে স্থায়ী কমিটির বৈঠকটা হচ্ছে। তারা এই আবেগকে দূরে সরিয়ে রেখে বাস্তবতা চিন্তা করে দেশের মানুষের কল্যাণ, দেশের রাজনীতির বর্তমান যে পরিস্থিতি, নির্বাচন মুখ একটি পরিস্থিতি, এই সময়ে খালেদা জিয়ার চলে যাওয়া যে অপূরণীয় ক্ষতি, সেগুলোকে আসলে মাথায় রেখেই তারা সিদ্ধান্ত নিচ্ছেন কিভাবে কি হবে। আমরা যতদূর জানতে পেরেছি কালকে জানাজার ব্যাপারে ব্যবস্থাপনা নিয়েই আসলে মূলত দাফন এবং জানাজার ব্যবস্থাপনা নিয়েই মূলত আজকে স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত হবে। এবং কিছু আমাদেরকে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং থেকে জানানো হয়েছে যে স্থায়ী কমিটির বৈঠক শেষে বেরিয়ে এসে আমাদেরকে ব্রিফ করা হবে গণমাধ্যমকে, এবং তার মাধ্যমে দেশবাসীকে জানানো হবে কালকের জানাজা এবং দাফনের প্রস্তুতি নিয়ে। আমরা আসলে সেই পর্যন্ত অপেক্ষা করা ছাড়া উপায় নেই, আমরা সেই পর্যন্ত অপেক্ষা করছি। সরওয়ার, আপনি সেখানে থাকুন, প্রয়োজনে আবারও আপনার সাথে যুক্ত হব। অসংখ্য ধন্যবাদ আপনাকে।